হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো, কৃষি কোন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? অবশিষ্ট তালিকা, ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা আর যৌথ তালিকা। কৃষিকে বলেছে কোন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? কৃষিকে রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা আমাদের সংবিধানের সপ্তম তফসিলে রয়েছে। সপ্তম তফসিলে আছে, আমাদের সংবিধানের সপ্তম তফসিলে আছে। আর এটি কোন তালিকা? রাজ্য তালিকার মধ্যে আছে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভাস্কো ডা গামা কবে ভারতে এসেছিলেন? 1442, 1498, 1398, 1552। তাহলে পর্তুগিজ, ভাস্কো ডা গামা ছিল একজন পর্তুগিজ অভিযাত্রী। তিনি 1498 সালে, 1498 সালে 20 মে, 20 মে ভারতের কালিকট বন্দরে প্রথম আবর্তন করেন। তিনি সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতে আসার রুট আবিষ্কার করেন, যা ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ভাস্কো ডা গামা কবে ছিল? 1498 সালে 20 মে। ইনি একজন পর্তুগিজ অভিযাত্রী ছিল, পর্তুগিজ অভিযাত্রী। আর তিনি প্রথম কোন বন্দরে এসে? কালিকট বন্দরে, কালিকট, কালিকট বন্দরে আসেন। আর কালিকটটা কোথায়? কেরালাতে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটি কার লেখা? ভিক্টর ব্যানার্জি, নীরজচন্দ্র চৌধুরী, জওহরলাল নেহেরু, এম ফস্টার। তাহলে নীরজচন্দ্র চৌধুরীর, নীরজচন্দ্র চৌধুরীর লেখা দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 15ই এপ্রিল, 21শে জুলাই, 11ই জুলাই, 21শে সেপ্টেম্বর। তাহলে 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। এর উদ্দেশ্য কি? বিশ্ব জনসংখ্যা সমস্যা, এর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। 1987 সালে 11ই জুলাই বিশ্বের জনসংখ্যা 500 কোটি পৌঁছানোর স্মরণে 1989 সালে জাতিসংঘ এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। তাহলে 1987 সালে 11ই জুলাই বিশ্বের যে জনসংখ্যা 500 কোটিতে পৌঁছায়, তার স্মরণে 1989 সালে জাতিসংঘ এই এই দিনটি পালনের সিদ্ধান্ত নেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে? এম কে স্ট্যালিন, জগদীশ মুখী, আর এন রবি, জয়ললিতা জয়রাম। তাহলে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি 7ই মে 2021 থেকে তামিলনাড়ুর অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি প্রয়াত ডিএমকে নেতা এম করুণানিধির ছেলে। 7ই মে 2021 থেকে তিনি দায়িত্ব পালন করছেন।
তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ইরানি কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি। তাহলে ইরানি কাপ ক্রিকেট খেলার সাথে যুক্ত। ইরানি কাপ ভারতের একটি বিখ্যাত ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার সাথে যুক্ত। এটি রঞ্জি ট্রফি বিজয়ী দল এবং রেস্ট অফ ইন্ডিয়া অবশিষ্ট ভারত দলের মধ্যে খেলা একটি বার্ষিক প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট, যা 1960 মৌসুমে বিসিসিআই দ্বারা হয়েছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে যাযাবর কার ছদ্মনাম? যাযাবর কার ছদ্মনাম? রাজশেখর বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিনয় মুখোপাধ্যায়, সমরেশ বসু। তার যাযাবর বিনয় মুখোপাধ্যায় ছদ্মনাম। যাযাবর বিশিষ্ট বাঙালি সাহিত্যিক বিনয় মুখোপাধ্যায় ছদ্মনাম। তিনি মূলত তার এই ছদ্মনামে রচিত জনপ্রিয় উপন্যাস দৃষ্টিপাত 1946 ও বিভিন্ন সাহিত্যকর্মের জন্য সুপরিচিত ছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে আরব সাগরের রানী কাকে বলা হয়? আরব সাগরের রানী কাকে বলা হয়? মুম্বাই, কোচি, সুরাট, লাক্ষাদ্বীপ। তাহলে আরব সাগরের রানী বলা হয় কোচিকে। ভারতের কেরল রাজ্যে কোচি বন্দর, কেরল রাজ্যে, তাহলে কোচিটা কোথায়? কেরল রাজ্যে অবস্থিত। কেরল রাজ্যে অবস্থিত। কেরল রাজ্যের কোচি বন্দর শহরকে আরব সাগরের রানী বলা হয়। এটি আরব সাগর উপকূলের একটি প্রাকৃতিক গভীর জলের বন্দর, যা ঐতিহাসিক মশলা বাণিজ্যের কেন্দ্র হিসাবে সুপরিচিত। তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, সোডিয়াম বাইকার্বনেট। তা ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। আর এর রাসায়নিক সংকেত হলো CaOCl2। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ওনাম উৎসবের উৎপত্তি ভারতের কোন রাজ্যে? ওনাম একটা উৎসব আছে, ওনাম উৎসবের উৎপত্তি বলেছে কোন রাজ্যে? পাঞ্জাব, উড়িষ্যা, কেরালা, ঝাড়খণ্ড। তা ওনাম উৎসবের উৎপত্তি হলো কেরালা রাজ্যে। এটি মূলত কেরালার সবচেয়ে বড় বার্ষিক ফসল কাটার উৎসব, যা মালায়ালাম মাস চিঙ্গামে অনুষ্ঠিত হয় এবং কিংবদন্তি রাজা মহাবলীর পৃথিবীতে প্রত্যাবর্তনকে স্মরণ করে উদযাপিত হয়। তাহলে এটি কিসের উৎসব? বার্ষিক ফসল কাটার উৎসব। ওনামটা একটা ফসল কাটার উৎসব, ফসল কাটা। এটি কোন রাজ্যে উৎপত্তি হয়েছে? কেরালা রাজ্যে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতীয় সংবিধানে বিচার বিভাগে স্বাধীনতা কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত? অপশন এ কানাডা, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি জার্মানি, অপশন ডি জার্মানি। তাহলে ভারতীয় সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতা কোন সংবিধানের অনুকরণে গৃহীত? মার্কিন যুক্তরাষ্ট্র।
তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কবে নীতি আয়োগ প্রতিষ্ঠা করা হয়? 2017 সালে, 2014 সালে, 2016 সালে, 2015 সালে। তাহলে নীতি আয়োগ প্রতিষ্ঠাপন 2015 সালে। 1 জানুয়ারি 2015 তারিখে ভারত সরকার নীতি আয়োগ গঠন করেন। পরিকল্পনা কমিশন প্রতিস্থাপন করে 1 জানুয়ারি 2015 তারিখে ভারত সরকার নীতি আয়োগ গঠন করেন। এটি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে এবং সমবায় ফেডারেলিজমের ওপর বিশেষ করে জোর দেয়। এর চেয়ারপারসনকে, নীতি আয়োগের চেয়ারপারসন হলো প্রধানমন্ত্রী। নীতি আয়োগের চেয়ারপারসন থাকে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে পরিকল্পনা কমিশন ভেঙে দেওয়ার ঘোষণা করেছিলেন। তার পরিবর্তে নীতি আয়োগ 2015 সালে 1 জানুয়ারি প্রতিষ্ঠা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে পরিকল্পনা কমিশন ভেঙে দিয়েছিল, যা 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি? পরমবীর চক্র, অশোক চক্র, ভারতরত্ন, পদ্মবিভূষণ। তাহলে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো ভারত রত্ন। ভারত রত্ন প্রতিষ্ঠা করেছিল 1954 সালে। 1954 সালে 2রা জানুয়ারি থেকে প্রথম ভারত রত্ন শুরু হয়। 1954 সালে 2রা জানুয়ারি। 2রা জানুয়ারি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে যে ধাতুটি তাপ ও তড়িতের উত্তম পরিবাহী, সিলভার, গ্রাফাইট, অ্যালুমিনিয়াম, নিকেল। তা কোন ধাতুটি তাপ ও তড়িৎ এর উত্তম পরিবাহী? সিলভার। তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? সুব্রমণ্যম আয়ার, ফিরোজ শাহ মেহতা, আনন্দমোহন বসু, দাদাভাই নওরোজি। তার দাদাভাই নওরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন 1866 সালে। 1866 সালে 1 অক্টোবর প্রতিষ্ঠা করেন। তিনি ভারতীয়দের অভিযোগ ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার লক্ষ্যে অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তা ও ভারতীয়দের সহায়তায় এটি গড়ে তোলেন। এটি ছিল লন্ডন ইন্ডিয়ান সোসাইটির পরবর্তী রূপ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে পারদীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, উড়িষ্যা। তা পারদীপ বন্দর এটি অবস্থিত উড়িষ্যা রাজ্যে। এটি উড়িষ্যার জগৎসিংহপুর জেলার মহানদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে অবস্থিত একটি প্রধান এবং গভীর জলের প্রাকৃতিক বন্দর। এটি পূর্ব উপকূলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, যা মূলত কয়লা, লোহা, আকরিক ও খনিজ পণ্য পরিবহনের জন্য সুপরিচিত। তাহলে রাজ্য উড়িষ্যা, আর যদি জেলা বলে তাহলে হবে জগৎসিংহপুর। জেলা জগৎসিংহপুর আর রাজ্য উড়িষ্যা। পারদীপ বন্দর কোথায় অবস্থিত? উড়িষ্যা রাজ্যের জগৎসিংহপুরে অবস্থিত, জেলাতে অবস্থিত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক।
বলেছে ভারতে মনসবদারি প্রথা কে চালু করেন? ভারতে মনসবদারি প্রথা কে চালন করেন? বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান। তাহলে মনসবদারি প্রথা চালু করেন আকবর। ভারতে মনসবদারি প্রথা চালু করেন মুঘল সম্রাট আকবর 1571 খ্রিস্টাব্দের দিকে। 1571 খ্রিস্টাব্দের দিকে। এটি মূলত প্রশাসনিক ও সামরিক ব্যবস্থা, যার মাধ্যমে কর্মকর্তাদের পদমর্যাদা, বেতন এবং সামরিক দায়িত্ব নির্ধারণ করা হতো। আকবর তার সাম্রাজ্যের সুসংগঠিত শাসন ও সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে এই ব্যবস্থা চালু করেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি? 12তম, 13তম, 14তম ও 15তম। দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি। তিনি 25শে জুলাই 2022 ভারতের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের জন্মগ্রহণকারী প্রথম রাষ্ট্রপতি, এই পদে আসীন প্রথম আদিবাসী মহিলা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে, 1565 সালে, 1576 সালে, 1586 সালে। তা হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 18 জুন 1576 সালে। 18 জুন 1576 সালে। এটি ঐতিহাসিক যুদ্ধটি মেওয়ারের রানা প্রতাপ সিংহ এবং মুঘল সম্রাট আকবর বাহিনীর মধ্যে রাজস্থানের হলদিঘাটিতে অনুষ্ঠিত হয়। তাহলে এটা কাদের মধ্যে হয়েছিল? মেওয়ারের মহারানা প্রতাপ বনাম মুঘল বাহিনী। নেতৃত্ব কে দেন? মান সিংহ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে অল ইন্ডিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় কে? বলেছে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রথম ভারতীয় হলেন প্রকাশ পাডুকন। তিনি 1980 সালে পুরুষদের এককে এই মর্যাদাপূর্ণ শিরোপা জিতে ইতিহাস তৈরি করেছিলেন। ফাইনালে তিনি ইন্দোনেশিয়ার লিম সিউই কিং কে পরাজিত করে। তাহলে কাকে পরাজিত করে? ইন্দোনেশিয়ার লিম সিং কুইকে পরাজিত করে। লিম সিং কিং ইনি ইন্দোনেশিয়ার বাসিন্দা ছিল, তাকে পরাজিত করে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।